জি স্যার, দেখাচ্ছি। এই পাশে ডান পাশে স্টার্ট, ডান দিকে স্টার্টে ক্লিক করো অ্যাকশনে। একটু স্লো কাজ করে মাঝে। এই নিচের এই টেকনিক্যাল বাবাজি এটাকে, হ্যাঁ ফর্মের নিচে যে টেকনিক্যাল বাবাজি লেখা, এটা ফর্মটা কি তুমি কোত্থেকে নামাইছো? এরকম একটা ফর্ম নিজে তৈরি করা যায়নি? স্যার এটা করছে। হ্যাঁ এই যে এখানে আসছে। আচ্ছা, একই একই নাম দিয়ে বারবার করলে তো একই জিনিসই আসবে। অন্য অন্য দেওয়া যাবে স্যার? না, তা তো দেওয়াই যাবে। এখন কথা হচ্ছে ফর্মটায় আসো। তো নয়েজ কেন? বাসায় তো ওই জন্য। আচ্ছা, একটা ট্যাব নাও, একটা ট্যাব নিয়ে লিখো, তাড়াতাড়ি করো, কি করতেছো? এইটা সমস্যা করতেছে উপরে। উপরে গিয়ে তুমি একটা নতুন ট্যাব ওপেন করো, ওই উপরে যেতে পারছো না? আচ্ছা, ফার্স্ট বলো যে এই ফর্মটা কোত্থেকে পাইছো? স্যার এটা তো স্যার ক্রিয়েট করে নিয়েছিলাম স্যার। তুমি ক্রিয়েট করলে নিচে এই যে কপিরাইট আরেকজনের কেন? আমি ক্রিয়েট করে নিই স্যার এটা। সেটাই তো বললাম যে এরকম একটা ফর্ম কি ক্রিয়েট করাটা কি কঠিন ছিল? এটা না তো স্যার। হলো না, এটা তো হলো না। আমরা আমরা তো এইচটিএমএল এর মাধ্যমে ফর্ম ক্রিয়েট করতে হবে, আর তারপরে ওইটাকে হচ্ছে মাইএসকিউএল এর ভিতরে কানেক্ট করে দিতে হবে ফিল্ড ও গুলিকে। স্যার, এটা একটা ফর্ম আমি নিয়েছিলাম আগে স্যার, ওই জন্য ওইতে। সেটাই তো, তোমাদের তো ফর্ম তৈরি করা ছিল, কেন আমরা অযথা ওই ফর্মে যাব? আচ্ছা ঠিক আছে, দেখছি তুমি একটা ফর্ম তৈরি করবা, এই জি ফর্ম স্যার। হবে না। আমরা ওকে। হচ্ছে ফর্ম করব এবং ফর্মটাকে সিএসএস দিয়ে করব। দেখবা যে আমি দেখা দিব না ক্লাসে আবার, আহ, ওইভাবে করতে হবে। সিরাজটা দেখি, তানভীর তো একটা রেডিমেড নিয়ে ঝেড়ে দিয়েছো, কিন্তু এটা এই এই বেসিক কাজটা রেডিমেড দিয়ে না যাওয়াই ভালো ছিল। হ্যাঁ, অনেক কাজ আছে আমরা রেডিমেড থেকে করতে পারি, কিন্তু কিছু কিছু বেসিক জিনিস নিজেরও শেখা দরকার। সিরাত দেখছি। তো দেখা যায় হ্যাঁ, উপরের সাইডে হচ্ছে আপনার মেন পেজটা। তো এই এই ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়ে এই পেজটা কি নিজে করছো? জি স্যার।
তো এগুলোর সাথে সবগুলাই কানেক্টেড। হোমে আসবে, অ্যাবাউটে যাবে। আচ্ছা, মানে এই বাটনগুলিকে তুমি মেন পেজের সাথে কানেক্ট করে দিয়েছো। জি স্যার। আচ্ছা, ফাইন, ওকে। ফর্ম পার্টটা একটু দেখি শুধু। এখানে একটা অন্য নাম দিই আচ্ছা, স্যার। দাও একটা একটা কিছু দাও। হ্যাঁ, এবিসিডি টাইপ দিয়ে দাও সামথিং। সংক্ষিপ্ত, পুরাটা লিখতে হবে না, হ্যাঁ সংক্ষিপ্ত। একটা জিনিস খেয়াল করো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ফন্ট কালারটা মিক্স হয়ে গেছে। তোমার ফন্ট কালার গুলি চেঞ্জ করে দিলেই কিন্তু সহজে পড়া যেত। আচ্ছা, এটা কালার চেঞ্জ করছি, মানে স্যার অন্যগুলা আরো হালকা হয় স্যার, মানে এটা একটু মোটামুটি স্যার শো করে। না, তুমি ফন্ট কালার যদি ব্ল্যাক করে দাও তাহলে কিন্তু এইটার উপরে এটা পরিষ্কার দেখা যাবে। জি স্যার। হোয়াইট কালারের বদলে ফন্ট কালার ব্ল্যাক করে দিলে। এই সিলেক্ট কোডের ফন্ট সাইজ এত বড় কেন? একা একাই হয়েছে? স্যার আচ্ছা, গিভ সামথিং। বনানি এ নাই। Yes. আমি রেকর্ড হুম হুম, ওকে। স্যার, আমরা আমাদের স্যার টেস্ট নাকি কোনটায় রেখেছিলে? স্যার এই যে আসছে। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, সুন্দর। এই 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 এতটুকু কাজ নিজেই করা দরকার ছিল আর কি। তানভীরকেও বলছি যে পরে আরেকবার দেখে নিও। ঠিক আছে, আচ্ছা। ফর্ম তো আগে ক্রিয়েট করছিলাম, ওইটা তো স্যার ডিলিট হয়ে গেছিল, পরে স্যার এটা দিয়ে দিচ্ছে। ডিলিট হয়ে গেছে, আবার বসে বসে একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। শেয়ারিং ক্লোজ করে দিতে পারো। সো আমরা স্ক্রিনে খেয়াল করি। আমরা প্রিভিয়াসলি যেই কাজটা দেখালে, দুইজন দেখালে, বাকি আর কোথায় তোমরা জানি না। আহ, আমরা এটার মধ্যে বেসিক্যালি করেছিলাম এইচটিএমএল এর মাধ্যমে ফর্ম তৈরি করা, এবং ফর্মের বিভিন্ন অ্যাট্রিবিউটস, এলিমেন্টস, ইনপুটের যে বিভিন্ন টাইপের ইনপুট ভ্যালু দেওয়া হয় সেই টাইপস গুলি বা ইনপুটের অ্যাট্রিবিউটস, এই বিষয়গুলি দেখে আমরা এরকম জাস্ট একটা বেসিক ফর্ম তৈরি করতে পারি আমরা তাহলে এইচটিএমএল ফর্মের মাধ্যমে। আর যদি আমরা সিএসএস এর মধ্যে এসে দেখো যে সিএসএস ফর্ম আছে উপরে আছে, এই যে দিস ইজ দ্য সিএসএস ফর্ম। সিএসএস ফর্ম কি করবে? আমাদেরকে ওই সিম্পল ফর্মটাকে স্টাইলিশ করে দিবে। স্টাইলিশ করে একটা সুন্দর একটা ফর্মের স্টাইলে আমরা আনতে পারছি। যেমন তোমরা আগের দিন দেখছিলা সার্চ বক্স একটা রাখছিলা, স্টাইল করে একটা বক্স আসছিল। প্লাস এই যে এই নামগুলিকে, এই নামগুলির পরে এই যে নামটার পরে এইখানে ফাঁকা কতটুকু বক্সটার মধ্যে, টেক্সট বক্সটা, সেইটা কর্নার গুলি রাউন্ডেড করা, এই বিষয়গুলি আমরা দেখেছিলাম, তাই না? তারপরে এই যে এরকমও আমরা দেখেছিলাম যে এই বর্ডারটা কালার করা, রাউন্ডের পজিশনটাকে কম বেশি করা। তো এই যে এইটা কল করেছিলাম আমরা বেসিক্যালি বর্ডার এইটা, এবং হচ্ছে কর্নার গুলি রাউন্ড করেছিলাম আমরা এরকম বর্ডার রেডিয়াস 4px দিয়ে, মানে কর্নার গুলি এরকম 4 পয়েন্টের রাউন্ড হবে। এনিওয়ে, আমরা ইফ উই ওয়ান্ট উই ক্যান ইউজ দিস টাইপ, দিস ইজ এ টেক্সট বক্স, বাট এটা দেখাচ্ছে এরকম একটা লাইন আকারে। তো দিস ইজ অলসো স্ট্যান্ডার্ড। আমরা আমাদের ফর্মগুলিকে
ওই স্টাইল করার জন্য এইরকম ভাবেও দিতে পারি যে আমরা আমাদের ফার্স্ট টাইম লেখা থাকলো তার নিচে এরকম দাগ, আমি যখন এখানে ক্লিক করব তখন আমাদের একটা বক্স আসবে। and also you can use colored input. সো যদি আমরা ইনপুটটাকে কালার আকারে এরকম মানে ইনপুটের বক্সটা এরকম কালার চাই, সে কালার ইনপুটও আমরা করতে পারি। বাইরের বর্ডার তো করাই যাচ্ছে, দেখো যে এই সব প্যারামিটার এখানে দেওয়া আছে। ইনপুটের উইথ 100% না করে আমরা যদি এটাকে নর্মালি রাখতে চাই তাহলে দেখো যে এইগুলো এরকম চলে আসছে। তুমি এটাকে নেক্সট লাইনে দিতে চাইলে তো জানোই নেক্সট লাইনেও করে দেওয়া যাবে। দেন হচ্ছে আমরা বর্ডার বক্সিং হচ্ছে বক্স টাইপের বর্ডার করছি, বর্ডার নান বর্ডার কালার, বর্ডার যে কালার ওইটা দিয়েছি এবং ফন্টের যে কালার এটা দিচ্ছি আমরা হোয়াইট, এবং এই ফর্মের মধ্যে কি হবে সেটা তো HTML কোডের মাধ্যমে আমরা দিচ্ছি। তো ওইটাই বলছিলাম আমরা ফর্মকে বিভিন্ন ভাবে স্টাইলিশ করা যায়। আরো আছে ফোকাসড ইনপুট, তারপরে ইনপুট উইথ আইকন ইমেজ, আমরা এটা দেখেছিলাম যে গতদিন সার্চ বাটনের মধ্যে অ্যানিমেটেড সার্চ ইনপুট, আমরা যে ক্লিক করলে সার্চটা বড় হয়ে যায়। তারপরে স্টাইলিং টেক্সট এরিয়া, এই টাইপের এইগুলিকে স্টাইলিং করে আমরা ফর্মটাকে আরো সুন্দর করতে পারি। তারপরে রেসপন্সিভ ফর্ম, আমাদের এই যে ফর্মের একটা বক্সকে আমরা চাইলে ছোট বড় করতে পারছি, দিস ইজ রেসপন্সিভ। এইগুলিকে দিয়ে আমরা হচ্ছে আমাদের ফর্মটাকে আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। এটা হচ্ছে এক হচ্ছে ফর্মের আউটলুক, দ্বিতীয় হচ্ছে ফর্মের ডেটাটাকে আমরা একটা জায়গায় স্টোর করছি যেখানে আমরা মিলিয়নস অফ ডেটা স্টোর করতে পারবো এরকম একটা ডেটাবেজে। তো হচ্ছে আমরা জ্যাম্পের মাধ্যমে MySQL এ তোমরা দেখেছো যে এই প্রসেসটা অনেক সহজ ভাই। ফার্স্টে আমাদের তো একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। এখন বলতে পারো স্যার অনেক সহজ কিভাবে, আমাদের ফর্মের প্রত্যেকটা ফিল্ড অনুযায়ী আমাদেরকে ওই ডেটাবেসের মধ্যে ডেটা ফিল্ড ক্রিয়েট করে নেওয়া লাগছে, একটা টেবিল ক্রিয়েট করে তার মধ্যে ডেটা ফিল্ড ক্রিয়েট করে সেই ফিল্ডগুলিকে আবার ডিক্লেয়ার করে আসতে হচ্ছে। তো এই যে কাজটুকু একটা ডেটাবেস তৈরি করার জন্য এইটুকু মিনিমাম। তুমি যদি ওরাকেলে বা অ্যাক্সেসেও যদি কোনো ডেটাবেস তৈরি করো তাহলেও কিন্তু আমাদেরকে ফার্স্টে একটা ডেটাবেস নিতে হয়, তার মধ্যে একটা টেবিল নিতে হয়, সেই টেবিলের মধ্যে আমাদেরকে কলাম ওয়াইজ ওই ফর্ম ডেটাগুলিকে কলাম ওয়াইজ আমাদেরকে ডিক্লেয়ার করে আসতে হয়, যে প্রত্যেকটা কলামের নাম দিতে হয়। নাম না দিলে আমাদের কিভাবে আমরা লিঙ্ক করব ফর্মের, যখন আমরা একটা বক্সে ইনপুট দিচ্ছি ওইটার যেমন একটা নাম থাকছে সেই নামটাকেই আমি লিঙ্ক করে দিচ্ছি আমার ডেটাবেজের সাথে। এই কাজটুকু হচ্ছে মিনিমাম সেটআপ প্রসেস। আমরা এতটুকু যদি না করি তাহলে কোনো ডেটাবেজেই কিন্তু ঠিকমতো অটোমেটিক এইভাবে নিবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন এক্সেলে এই অ্যাক্সেসে যদি আমরা করি, অ্যাক্সেসে উইজার্ডের মাধ্যমে করা যায়, মানে উইজার্ড মানে ওই নেক্সট করতে হয়, ওখানে লিখে দিতে হয়, মানে একটা গ্রাফিক্যাল মোডে আমাদের সামনে আসে যে একটা ডেটাবেস অ্যাক্সেসে ওপেন করলা, একটা ডেটাবেস ক্রিয়েট করবা, সেই ডেটাবেসটাকে এইভাবে করা যায়। কিন্তু ওই অ্যাক্সেস ডেটাবেসকে লিংক করা এই HTML ফর্মের মধ্যে, এর চেয়ে আমরা তো গত কয়েকটা ক্লাস আগে সার্চ করে দেখেছিলাম যে আমাদের ফর্ম ডেটাটাকে লিংক করার জন্য ইজিয়ার ওয়ে কোনটা। তো সার্চ যখন জেনারেল সার্চ দেওয়া হচ্ছিল যে হাউ টু স্টোর ফর্ম ডেটা ইন ডেটাবেস, কোনো ডেটাবেসের নাম উল্লেখ করা হয়নি, জাস্ট সিম্পলি ডেটাবেসের মধ্যে। ইভেন এক্সেল ক্যান বি এ ডেটাবেস, কারণ এক্সেলের মধ্যেও এরকম আমরা কলাম আকারে অনেক ডেটাকে কলাম এবং রো এর মধ্যে স্টোর করতে পারি। বাট দ্য মোস্ট ভিডিওস or help links goes for this easy option PHP MySQL, মানে ফ্রি জ্যাম্প বা ওয়ার্ম সার্ভার ইনস্টল করার মাধ্যমে আমরা এই যে কাজটা তোমরা করেছো এই কাজটাকে করা, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে অথবা মোস্ট পপুলার ওয়ে, যেটাই বলো না কেন আমরা খুব ছোট কাজকে সহজে এইভাবে করতে পারি এবং আমরা সেটা করেছিও। আর আমাদের যেটুকু বাকি আছে আমাদের ফর্মটাকে আরো স্টাইলিশ লুকস দেওয়া। এখনকার বিভিন্ন ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দেখো যে ওয়েবসাইট গুলি কত সুন্দর। ইভেন তুমি গুগলে সার্চ করে নিতে পারো যে বেশ কিছু আকর্ষণীয় ওয়েবসাইটের
লিস্ট আকারে তুমি দেখতে পারো, ওই ওয়েবসাইট গুলিকে দেখে জাস্ট আইডিয়া নিতে পারো, আচ্ছা ওই ওয়েবসাইটের এইগুলিতে এরকম ভাবে করছে, ইটস এ নিউ আইডিয়া, আমি তো তাহলে ট্রাই করি আমারটার জন্য। and also you can apply some templates also। আমরা আমাদের কোর্সের শুরুর দিকে তোমাদেরকে দেখাইছিলাম যে এরকম অনেক থাউজেন্ডস অফ ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, যে টেমপ্লেটস গুলি অনেক সুন্দরভাবে আমাদেরকে কাজের প্রথম স্টেপটা পার করে দ্বিতীয় স্টেপ থেকে শুরু করতে হেল্প করবে। মানে আমার মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট স্টেপ ছিল। আমরা ওইটার ভিতরে আমাদের নতুন যা কিছু লাগছে সেটা অ্যাড বা মডিফাই করে নিচ্ছি, বাট দ্যাট ওয়াজ এ স্ট্যান্ড অ্যালোন পেজ, HTML পেজ। অথবা পিএইচপি যদি নাও, পিএইচপি তে যদি করো ওয়েব পেজ ডিজাইন, তো দ্যাট হচ্ছে অলসো ভেরি ফাইন আর কি। মানে পিএইচপি তেও খুব ভালোভাবে খুব সহজে, HTML যেমন সহজ, পিএইচপিও এরকম খুব সহজে করা যায়। and you will find a easy tutorial from this site also, W3 Schools। so PHP টিউটোরিয়ালে আসো, এরকম সেম ওয়েতে লেফট সাইডে আমাদের ক্যাটাগরি ওয়াইজ থাকে, এবং হচ্ছে প্রত্যেকটা ডেসক্রিপশন উইথ এক্সাম্পল given in also PHP। so আমরা চাইলে ওইখান থেকে সেটাও দেখতে পারি। তো এখন আমরা যেটা দেখবো দ্যাট ইজ HTML এর ক্যানভাস এন্ড HTML মিডিয়া। ফার্স্ট কাম টু দ্য ক্যানভাস। এখন কিছু কিছু জায়গায় টেমপ্লেট ইউজ করা গেলেও নিজের কিছু কাজ যদি ওর ভিতরে না দেওয়া যায়, তাহলে ওইটা তো মানুষ কমন যেগুলি ওই ফ্রি টেমপ্লেট, এটা যেমন আমি তুমি দেখতেছি, এরকম আরো লক্ষ লক্ষ মানুষও তো দেখতেছে। এই ফ্রি টেমপ্লেটটাকে যদি নিজে কিছু কাস্টমাইজ না করে, কিছু অল্টার না করে দেই, তাহলে তো ওইটা সেম ওইরকমই থেকে গেল, আমার নিজের দেওয়া কি থাকলো? অথবা আমার এতটুকু তো বুঝতে হবে যে আমি কোথায় কি চেঞ্জ করলে আমার সেই ইফেক্টটা কোথায় আসে। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ দেখে যাই। তাহলে HTML canvas element is used to draw graphics on a web page, okay, and the graphic to the left is created with canvas। it shows the elements। এই যে লেফট সাইডে যেটা দেখানো হয়েছে এটার কথা বলা হচ্ছে যে it shows a red rectangle, একটা রেক্টেঙ্গেল হতে পারে that fill with any solid color, অথবা a gradient rectangle, একটা রেক্টেঙ্গেল that is filled with a gradient color, অথবা মাল্টি কালার রেক্টেঙ্গেল you can see here, or মাল্টি কালার টেক্সট। আমরা চাইলে এরকম মাল্টি কালারের টেক্সটও লিখতে পারি। তো দিস ইজ দ্য হচ্ছে ওয়ার্ক অফ ক্যানভাস, it's the work of canvas element। and what is HTML canvas? The HTML canvas element used to draw graphic on the fly via JavaScript, and the canvas element is only a container for graphics। and একটা গ্রাফিক্স এর জন্য একটা ক্যানভাস দিয়ে যখন আমরা এলিমেন্ট শুরু করছি, দ্যাট ইজ এ ক্যানভাস, হচ্ছে দ্যাট ইজ এ ক্যানভাস বলছি, দ্যাট ইজ এ কন্টেইনার ফর আওয়ার গ্রাফিক্স, যে আমরা যে গ্রাফিক্স দিয়ে দেখাতে চাই ওইটার হবে। and you must use JavaScript to actually draw the graphics। এবং আমাদের JavaScript-এর হেল্প নিতে হবে, যে আমাদের CSS এর পরেই JavaScript আছে। JavaScript is also very user friendly। যদি ক্লিক করে এটার কিছু সিনট্যাক্স দেখো, সো আমাদের এই তিনটা ল্যাঙ্গুয়েজে দেখো, JavaScript is one of the three languages all web developers must learn। ফার্স্ট আমরা তো HTML শিখছি, CSS ও শিখছি, but third one is JavaScript is the program, the behavior of the web page। তো এই তিনটা জিনিসই আমাদেরকে শিখতে হবে। আমরা শুধু HTML CSS করব না। HTML কি করছে? আমাদেরকে ডিফাইন দ্য কন্টেন্টস অফ দ্য ওয়েব পেজ। CSS কি করছে? স্পেসিফাই দ্য লেআউট অফ দ্য ওয়েব পেজ। and JavaScript
program the behavior of the web page. তো জাভাস্ক্রিপ্ট খুব কঠিন কিছু না, তোমরা এখান থেকে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল টেরিয়েবল এইগুলি তো প্রোগ্রামিং এর মতোই অনেকটা, বাট ইট নো ক্লিয়ারলি যে জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা কিন্তু হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। জাভা ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর জাভাস্ক্রিপ্ট ইজ অ্যান স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। উই আর নট লার্নিং জাভা, উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট। ওকে, তো এনিওয়ে আমরা হচ্ছে এইচটিএমএল এর ক্যানভাসে ছিলাম। ক্যানভাস, তো ক্যানভাসের একটা এক্সাম্পল কেমন হতে পারে, আমরা হচ্ছে যে ক্যানভাস ইজ এ রেক্টেঙ্গল এরিয়া of a HTML page. By default the canvas has no border and no content. মনে করো একটা ক্যানভাস নিলাম, আমরা এলিমেন্ট শুরু করলাম ক্যানভাস দিয়ে, আইডি লিখলাম, এটা নাম দিলাম মাই ক্যানভাস, এটার উইডথ দিলাম 200, হাইট দিলাম 100 এবং ক্যানভাস ক্লোজ করলাম এলিমেন্টটাকে। তাহলে এটার আউটপুট কি আসবে, এইরকম একটা হোয়াইট কালারের বক্স আসবে। বাই ডিফল্ট ক্যানভাস হ্যাজ নো বর্ডার অ্যান্ড নো কন্টেন্ট। বাই ডিফল্ট ক্যানভাসে কোনো বর্ডার থাকে না, কোনো কন্টেন্টও থাকে না। নোট অলওয়েজ স্পেসিফাই অ্যান আইডি অ্যাট্রিবিউট। এই যে আইডি অ্যাট্রিবিউট, অলওয়েজ স্পেসিফাই এ আইডি অ্যাট্রিবিউট টু বি রেফার্ড ইন দ্য স্ক্রিপ্ট। আমরা যে স্ক্রিপ্টে অ্যাড করব সেই স্ক্রিপ্টের মধ্যে এই আইডি দিয়ে একে কল করা হবে। And a width and height attribute are defined the size of the canvas. To add a border, use the style attribute. আমরা যদি কোনো বর্ডার দিতে চাই, we need to use style attribute, যেমন স্টাইল দিয়ে বর্ডার দিচ্ছি 1 point thickness and solid 00 color, মানে all zeros is the black color. তাহলে আমরা ক্যানভাস হচ্ছে এলিমেন্ট শুরু করে ফার্স্টে এটার আইডি দিতে হবে অবশ্যই একটা, যাতে আইডিটাকে আমি স্ক্রিপ্টের মধ্যে রেফার করতে পারি। এটার একটা উইডথ এবং হাইট দিতে হবে, এবং আমরা যদি কোনো স্টাইলের বর্ডার দিতে চাই তাহলে সেই বর্ডারের থিকনেস এবং বর্ডারের কালার আমরা এখানে দিয়ে দিতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা 200 বাই 100 বা 200 বাই 200 যদি আমরা একটা নেই এবং এটার কালারটাকে যদি একটু অন্য একটা কালার চেঞ্জ করে দেই, থিকনেস কেউ হচ্ছে বর্ডার থিকনেস, তো আমরা দেখতে পাচ্ছি যে এই অনুযায়ী আমাদের হচ্ছে আসবে। আর যদি হয় তাহলে আমাদের ডাজ ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য এইচটিএমএল ক্যানভাস ট্যাগ। কিছু কিছু ওল্ড ব্রাউজার সাপোর্ট করে না, সেটা এখানে দেওয়া আছে যে the number of the table specify the first browser version that fully support canvas element. মানে আমরা তো ম্যাক্সিমাম গুগল ক্রোম ইউজ করি, গুগল ক্রোমের 4 এর চেয়ে পুরনো ভার্সন গুলিতে ক্যানভাস সাপোর্ট করতো না। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, আমরা এখন গুগলের মনে হয় কত কত এডিশন ইউজ করি। অ্যাবাউট গুগল ক্রোম, আমরা গুগল ক্রোমের এখন ভার্সন 98 ইউজ করছি, ঠিক আছে। তো আমাদের ভার্সন 4 এর পর থেকে বাকিগুলি সাপোর্ট করবে, এবং মজিলাতেও আমরা এইসবেতে মানে আমাদের এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমাদের যদি ব্রাউজারকে আপডেট করে নেই, যে ব্রাউজার ইউজ করি আপডেটেড ভার্সন যদি ইউজ করি, আমাদের এই সব ধরনের বিষয়গুলি কাজ করবে। নাও কাম অ্যাড এ জাভাস্ক্রিপ্ট আফটার ক্রিয়েটিং দ্য রেক্টেঙ্গুলার। আমরা তো এরকম একটা রেক্টেঙ্গুলার ক্যানভাস তৈরি করলাম। তো নাও হচ্ছে আমরা উই মাস্ট অ্যাড এ জাভাস্ক্রিপ্ট টু ডু দ্য ড্রয়িং। মনে করো একটা লাইন ড্র করতে চাই এই কর্নার থেকে এই কর্নারে, তাহলে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের কিছু কমান্ড শিখতে হবে। জাভাস্ক্রিপ্টে যদি আমরা শুরুতেই জাভাস্ক্রিপ্ট আমরা এটাকে দেখাই, শুরুতেই আমাদের কি হচ্ছে, যখন আমরা জাভাস্ক্রিপ্টটাকে এই এইচটিএমএল এর মধ্যেই অ্যাড করছি, দিস ইজ দ্য জাভাস্ক্রিপ্ট কোড, এন্ড বাকিটুকু হচ্ছে আমাদের এইচটিএমএল এর কোড। যেটুকু ডিসিলেক্ট করা আছে সেটুকু হচ্ছে এইচটিএমএল কোড। এইখানে যেমন আমরা আগে তোমরা দেখেছিলে যে এইচটিএমএল এর মধ্যে আমরা সিএসএস কোডকেও অ্যাড করতে পারি, তাই না? খেয়াল আছে না? এইচটিএমএল এর মধ্যে আমরা সিএসএস কে ইনক্লুড করে নিয়েছিলাম। এরকম কিছু জাভাস্ক্রিপ্ট কেও আমরা এইচটিএমএল এর মধ্যে ইনক্লুড করে নিতে পারি। তো এইটুকু হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। আমরা স্ক্রিপ্ট দিয়ে শুরু করব, স্ক্রিপ্ট দিয়ে শেষ করব। মাঝে যে অংশটুকু এইটুকু বোঝার জন্য আমাদেরকে তো জাভার উপরে কিছু পড়াশোনা করতেই হবে।
this is a scripting language as like some programming languages. আমরা যদি এটাকে ফার্স্ট একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল সি ইকুয়াল টু ডিক্লেয়ার করছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই দিয়ে ওই যে মাই ক্যানভাস যে নামটা আমরা দিয়ে আসছিলাম, এন্ড ভ্যারিয়েবল আরেকটা নিচ্ছি সিটিএক্স, এটাকে বলছি আমি সি, এই যে ভ্যারিয়েবল সি ডট মানে সি এর প্যারামিটার গেট কনটেক্সট 2D। আমরা যখন জাভাস্ক্রিপ্টে এই কোডগুলি লিখি ডট ডট লেখার পরে ওই যে তোমরা দেখেছো যে ড্রপ ডাউনের মধ্যে আসে যে আমরা আমাদের কি কি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এন্ড দেন সিটিএক্স এর সাথে এই যে সিটিএক্স, এই সিটিএক্স এর সাথে আমরা অ্যাড করছি যে ডট মুভ টু 0 পয়েন্ট থেকে শুরু করবে, এন্ড সিটিএক্স কি করবে লাইন টু করবে 200 পয়েন্টে, মানে এই যে ফার্স্ট পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট, আর এইদিকে গেলাম 200 ঘর এক্স অ্যাক্সিস বরাবর, প্রথম তো এক্স অ্যাক্সিস, দ্বিতীয়ত তো ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর গেলাম 200 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর আসলাম 100 ঘর। তাহলে যে লাইনটা হবে সেই লাইনটা হচ্ছে এই পয়েন্টটা, মানে আমার যে লাইনটা আঁকবো লাইনটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0, লাইনের লাস্ট পয়েন্ট হচ্ছে 200 এন্ড দেন সিটিএক্স এ আমরা বলছি স্ট্রোক, মানে ড্র করো, এই লাইনটাকে স্ট্রোক করবে, স্ট্রোক করলে আমাদের এইটা আসছে। যদি সেম রেখে আমরা যদি একটা বক্স করি, যেটার আমি 200 বাই 200 একটা বক্স নেই, দেখো বক্সটা নিলাম কিন্তু আমি লাইন ড্র করলাম 100 থেকে 200 মানে এই 0 পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্তই আসছি। আমি যদি এইটাকে এইখানে মেলাতে চাই, এই পয়েন্টে মেলাতে চাই, তাহলে আমাদের কি কি চেঞ্জটা আনতে হবে যে এই লাইনটাকে এই কর্নার থেকে এই কর্নারে ড্র করব। তাহলে কোডের মধ্যে আমরা কোন জায়গায় কি পয়েন্ট চেঞ্জ করব, অথবা মনে করো আমরা আরেকটা লাইন ড্র করব যেটা এইখান থেকে শুরু করে এইখানে এসে শেষ হবে, মানে এই এই যে আমাদের স্কোয়ারটা তার ভিতরে আমরা এরকম একটা রেক্টাঙ্গেল যদি করি যে এখান থেকে শুরু করে এখানে লাইনটা ড্র করেছি এবং নেক্সট এখান থেকে শুরু করে এখানে আরেকটা লাইন ড্র করব। তো আমরা কি চেঞ্জ করব এখানে? ফার্স্ট কথা, আমরা সিটিএক্স এ যে লাইন 2 তে আমরা যদি 200 করে দিই সিম্পলি, তাহলে দেখো এটা এই কর্নার থেকে এই কর্নারে চলে আসছে, মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0, লাস্ট পয়েন্ট হচ্ছে 200। বাট আমরা যদি এটার নিচে সিটিএক্স এর আরেকটা লাইন ড্র করতে চাই, তো ফার্স্ট লাইনটা হবে আমাদের লাইনটা হবে 0 থেকে 0 মুভ টু, এন্ড লাইন 2 হচ্ছে আমাদের এখানে, আমি যদি এখানে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে আমার 200 তো আমি স্টার্ট করব 200 থেকে আর এন্ড করব এই পয়েন্টে আসে, এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 0, ওয়াই অ্যাক্সিস বরাবর 200, মানে আমরা এখানে এক্স অ্যাক্সিস বরাবর 0 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 200 এইরকম একটা লাইন যদি নেক্সটে ড্র করি, তাহলে দেখো আমাদের এইরকম একটা লাইন ড্র হয়ে গেল। আমি কি এতটুকু বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সিম্পলি এই ক্যানভাসের মাধ্যমে আমরা এই যে ড্র এ লাইন জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। এখন জাভা স্ক্রিপ্টের এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে বলতে পারো স্যার এই গেট এলিমেন্ট বাই এইটার মানে কি, আর বলতে পারো যে গেট কনটেক্সট এটার মানে কি, মুভ টু মানে কি, লাইন টু মানে কি, স্ট্রোক মানে কি। এখন এই মানে কি যেগুলি যদি বলতে হয়, তাহলে আমাদেরকে এই জাভা স্ক্রিপ্টে এসে জাভা স্ক্রিপ্টের আমাদের এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার, আমাদের অপারেটর, এইগুলিকে একটু হালকার উপরে দেখতে হবে, মেথডস, ঠিক আছে, কি কি আছে, আমাদের কি কি মেথড ইউজ করতে পারি। বিশেষ করে হচ্ছে আমরা হচ্ছে যেহেতু গ্রাফিক্যাল করছিলাম, আমাদের ক্লাসেস মডিউলস এইগুলি থেকে আমাদেরকে একটু যদি দেখে নেই তাহলে আমরা বুঝতে পারবো। এবং জাভা স্ক্রিপ্টটাও তোমরা কিন্তু একটু পাশাপাশি দেখতে পারো। কেউ কি দেখছো আগে কখনো জাভা স্ক্রিপ্টের কোনো কোড? জি স্যার, আমাদের ওয়েব টেকনোলজিতে ছিল স্যার। আচ্ছা, তাহলে তো কিছুটা করেছোই।
তো এইটা আমরা পাশাপাশি ওইটার পাশাপাশি এটাকেও দেখার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা আমাদের নেক্সটে আসছি। দেন ড্র এ সার্কেল। সার্কেলের ড্র জন্য আমরা এরকম ভাবে সেম ভাবে লিখতে পারি যে আহ, আমরা কিন্তু হচ্ছে এখানে গ্রাফিক রিলেটেড কিছু দেখতেছি আর কি। তো আমরা এই যে স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্ট পর্যন্ত এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটা সার্কেলকে ড্র করার করছি, সেটা আছে। দেন হচ্ছে ড্র এ টেক্সট, আমরা একটা টেক্সট লিখবো, আমরা একটা রেক্টেঙ্গেলের মধ্যে একটা টেক্সট লিখবো, কিন্তু দেখো এখানে সার্কেল আসছে, সার্কেলে কিন্তু একটা রেক্টেঙ্গেলের মধ্যে আসছে। আমরা যদি এটাকে রান করি, দেখো যে একটা রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে, রেক্টেঙ্গেলের মধ্যেই কিন্তু এইটা আসছে, সার্কেলটা আসছে। সার্কেলের জন্য আমি সার্কেলের প্যারামিটার দিয়ে দিচ্ছি, কিন্তু এই রেক্টেঙ্গেল মাই ক্যানভাসে একটা হাইট, উইডথ এবং স্টাইল আমরা এইটাকে সাথে রাখছি, মানে দিস ইজ এ ক্যানভাস এরিয়া। ক্যানভাসের একটা এরিয়া আমরা সেট করে দিচ্ছি। অ্যান্ড স্ট্রোক টেস্ট, এই যে এরকম আমাদের টেক্সট আসবে, স্টাইল করে টেক্সট যেটা আসবে আমরা এই এরকম ভাবেও নিতে পারি। স্ট্রোক টেস্ট আমরা ড্র করতে পারি। দেন হচ্ছে ড্র লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে এক লাইনে গ্রেডিয়েন্ট হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে যেটাকে। দেখো একদিক থেকে লাইট ডিপ হয়ে যাচ্ছে, এটাকে রেডিয়াল হতে পারতো, এটা বিভিন্ন রকম হচ্ছে রেক্টাঙ্গেল টাইপের গ্রেডিয়েন্ট হয়, বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট হয়। তো এরকম স্টেট, দিস ইজ দ্য এক্সাম্পল অফ লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা কিভাবে এখানে করছে, এখানে ওই যে দুইটা ভ্যারিয়েবল নিচ্ছে, একটা ভ্যারিয়েবল সি যেটা ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, ওই মাই ক্যানভাস থেকে নিচ্ছে, মাই ক্যানভাসের ওই এরিয়াটা নিচ্ছে, এবং সিটিএক্স এ আমরা বলছি এই সি ডট গেট কনটেক্সট 2D তে। এন্ড ক্রিয়েট গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ক্রিয়েটের জন্য আমরা জিআরডি, গ্রেডিয়েন্টের ভ্যারিয়েবলটার নাম নিছে, জি নাম দিয়েও নিতে পারো, জি ফর গ্রেডিয়েন্ট। তো নিয়ে আমরা এই ctx ডট দিস আর দ্য গিভেন নেম। হ্যাঁ, সো ক্রিয়েট লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট তৈরি করবে কোত্থেকে, 0 পয়েন্ট থেকে শুরু করবে এবং 200 পয়েন্ট পর্যন্ত গ্রেডিয়েন্ট করবে। কালার কি হবে, গ্রেডিয়েন্ট তো সাধারণত দুইটা কালার দিতে হয়, মাল্টি কালারেও গ্রেডিয়েন্ট করা যায়, বাট বেসিক্যালি বেসিক গ্রেডিয়েন্টে দুইটা কালার থাকে। তো গ্রেডিয়েন্ট কালারের ফার্স্টে দিচ্ছে হচ্ছে রেড কালার, এবং গ্রেডিয়েন্ট কালারের হচ্ছে সেকেন্ড কালারে দিচ্ছি আমরা হোয়াইট কালার। এন্ড ফিল উইথ গ্রেডিয়েন্ট, কতটুকু এরিয়া ফিল করবে সেই ফিলের এই অ্যাট্রিবিউট অনুযায়ী আমাদের এখানে ফিলিং এর এখানে যে ফিল হচ্ছে যেই রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেলকে ফিল যে করবে কতটুকু, সেটা আমাদের এই প্যারামিটার থেকে দেখে বুঝতে হবে। এখন আমি মনে করো যে এইটাকে আমি যদি 100 প্যারামিটার করি, সেকেন্ডটাকে, তো দেখো সব সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আবার আমরা যদি এটাকে 0 করে দিই, তাহলে একদম উপরে হচ্ছে এই চলে গেছে, মানে এখানে ওটা হচ্ছে পজিশন, এক্স এর পজিশন, ওয়াই এর পজিশন। আমরা এখানে 10 রাখা মানে উপর থেকে 10 প্লেস পর্যন্ত ফাঁকা থাকছে। লেফট 10 মানে হচ্ছে লেফট সাইড থেকে 10 পজিশন ফাঁকা। আমি যদি লেফট সাইডে 0 রাখি, মানে এই বক্সটা একদম লেফটে এখানে মিশে যাবে, লেফট বর্ডারের দাগের সাথে মিশে যাবে, যে লেফট সাইডে মিশে গেছে। আমি যদি পুরো বক্সটাকে ফিল করতে চাই, তাহলে এটা 150 হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের উইডথ। আমি যদি এটাকে 200 করে দেই, তাহলে আমাদের এই পুরো বক্সটা ফিল হয়ে গেল গ্রেডিয়েন্টে। আর হাইটে 80 দিয়েছি, আমি হাইটে যদি এটাকে 100 করে দেই, তাহলে আমাদের নিচের দিকে ফুল হচ্ছে, যেহেতু এখানে 0 আছে। আমরা পুরো বক্সটাকে যদি ফিল করতে চাই উইথ গ্রেডিয়েন্ট, তো সি দ্য ফুল বক্স ইজ ফিল্ড উইথ দ্য গ্রেডিয়েন্ট কালার। তাহলে 0 এক্স অ্যাক্সিস থেকে 0 ওয়াই অ্যাক্সিস এর ডিফারেন্স, মানে উপরের এক্স অ্যাক্সিস থেকে আমার গ্রেডিয়েন্টের ডিফারেন্স, ওয়াই অ্যাক্সিস থেকে ডিফারেন্স, গ্রেডিয়েন্টের উইডথ এন্ড গ্রেডিয়েন্টের হাইট, এই চারটা প্যারামিটার আমরা এখান থেকে বুঝতেই পারছি ইজিলি। তো আমরা হচ্ছে দেন যদি একটা সার্কুলার গ্রেডিয়েন্ট করতে চাই, দেখো এটা ছিল লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে এই এক সাইড থেকে এক সাইড
জাস্ট বাই লাইন কালার হচ্ছে ডেপথ কম বেশি হচ্ছে। আর দেখো সার্কুলার গ্রেডিয়েন্টটা দেখো যে সার্কেল ওয়াইজ মাঝখানের সার্কেলটা সবচেয়ে ডিপ কালার রেড, তারপরে পরের সার্কেল গুলি আস্তে আস্তে লাইটারের দিকে চলে যাচ্ছে, লাইট রেড এর দিকে চলে যাচ্ছে। তো এইটাকে এই সার্কেল করার জন্য আমরা হচ্ছে এরকম যে পয়েন্টটা নিব, ক্রিয়েট রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমরা আগেরটাই করেছিলাম ক্রিয়েট লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছিলাম, আর এখানে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। এর প্যারামিটার গুলি এখানে দেওয়া আছে, প্যারামিটার গুলি তোমরা দেখলেই বুঝবে যে কি কি প্যারামিটার। আমি এক্স্যাক্টলি এখন ই করতে পারছি না, যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়তো বলতে হবে। হয়ে গেল, এটাকে রান করে দেখাই, ওইটাই আসছে। তো এইখানে এই 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 রেডিয়াল গ্রেডিয়েন্টের যে পয়েন্টস গুলি, এটাকে যদি পেতে চাও তোমরা এই জাভা স্ক্রিপ্টের মধ্যে যদি এখানে জাস্ট সার্চ করি তাহলে আমাদের এটা চলে আসবে। সার্চ, এই মেথডের মানেটা কি, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আমরা এইটার মধ্যে যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা আসছে, এই রেডিয়াল গ্রেডিয়েন্টের এই পয়েন্টস গুলির মানে আমাদের এখানে আসছে। প্রথম প্যারামিটার x0 y0 r0। x0 কি, এক্স কোঅর্ডিনেটরে স্টার্টিং সার্কেল, মানে এই যে পয়েন্টস গুলি কিন্তু এই যে এখানকার এই পয়েন্টস গুলি, এই যে 6টা ভ্যালু, এই 6টা ভ্যালুকে কি কি সেটা দেখাচ্ছে। সো প্যারামিটার গুলি হচ্ছে ফার্স্টে প্রথমটা হচ্ছে x0 মানে এক্স কোঅর্ডিনেট স্টার্টিং সার্কেল গ্রেডিয়েন্ট, y এর কোথা থেকে স্টার্ট হবে, আর মানে রেডিয়াস কি হবে x1 y1 r1, এবং এন্ডিং সার্কেলের x, এন্ডিং সার্কেলের y, এবং হচ্ছে রেডিয়াস অফ দ্য এন্ডিং সার্কেল, মানে এন্ডিং সার্কেলের রেডিয়াস কি দিবা। তো সেইটা আমাদের এইখানে হচ্ছে দেখাচ্ছে। আমরা যদি এটাকে করি, এই যে রেডিয়াল, আমরা যদি এখন স্টার্টিং 75 বুঝতে পারছো, x0 এটা হলো x0, এটা x1, এটা r1, রেডিয়াস আমরা 5 করে নিচ্ছি, এবং এটা হচ্ছে x1 y1 r1। r1 এ আমি এখানে 5 থেকে শুরু করে যদি 1 দেই তাহলে এটার কি অবস্থা আসে দেখো, যে এটার সার্কেল থাকে না, কারণ এটা রং ভ্যালু দেওয়া যাচ্ছে। এখানে আমি স্টার্ট পয়েন্ট 5, এন্ড পয়েন্ট তাহলে 5 এর চেয়ে বেশি হওয়ার কথা, এন্ড পয়েন্ট যদি আমি 1 দেই তাহলে সার্কেলের অবস্থায় যে এইরকম অবস্থা দাঁড়ায়। বোঝা যাচ্ছে না কিছু? তো এইগুলিকে নিয়ে তোমরা এই যে এই এই প্যারামিটার গুলিকে, মানে যে যার মেথড গুলি আছে, মেথড গুলিকে নিয়ে যদি একটু হালকা নিজেরা একটু প্র্যাকটিক্যালি করে দেখো, তারপরে এই যে কালার স্টপ গুলিকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট চালিয়ে দেখো, এনাদার কালার স্টপ অ্যাড করা যায় নাকি সেটা ট্রাই করো। আমি তো বলছিলাম মাল্টি কালার গ্রেডিয়েন্টও হয়, এটা তো 2 কালার গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ মিনিমাম। আমি এখানে একাধিক কালার ইউজ করব, মানে অনেকগুলি কালার ইউজ করব। ইউ ক্যান ট্রাই দিস। দেন ড্র অ্যান ইমেজ। ইমেজ ড্র করার জন্য আমরা হচ্ছে যদি এরকম নেই যে একটা হচ্ছে ইমেজ টু ইউজ, আমরা এই ইমেজটাকে ইউজ করবে, আর ক্যানভাস টু ফিল। তো এটাকে আমরা যদি ট্রাই করি, এই ইমেজটা দিয়ে এই ক্যানভাসটাকে ফিল করছে, মানে ইমেজের সাইজটা ঠিক রেখে ক্যানভাসটাকে ফিল করছে। তো আমরা এইখানে যদি পুরো ডকুমেন্টটাকে একটু খেয়াল করি তাহলে আমরা ফার্স্টে উপরে লিখছি, এখানে এগুলি তো টাইটেল গুলি আছেই, যে প্যারাগ্রাফ ইমেজ টু ইউজ, তারপর ইমেজের যে আইডি, ইমেজের একটা আইডি নাম্বার দিচ্ছি, ইমেজটার লোকেশন আমরা আছে সেই লোকেশন দিচ্ছি, মানে ইমেজটা তো আমাদের লাগবে মন কথা। এটার অল্ট নেম দিচ্ছি আমরা দা স্কেল, উইডথ এবং হাইট আমরা সেট করে দিলাম। এটা গেল ইমেজের ক্ষেত্রে। এবার ক্যানভাস টু ফিল, যে ক্যানভাসটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ছিল, ওই ক্যানভাসে তো আমরা জানি যে একটা সাইজ দিতে হয়, তাহলে ক্যানভাসে একটা আইডি দিতে হয় কম্পালসারি, ক্যানভাসে একটা আইডি দিব, এবং এটা আমরা উইডথ এবং হাইট দিয়ে দিলাম। এটার স্টাইলে আমরা এটা বর্ডার দিয়ে দিলাম 1 পয়েন্ট, এবং বর্ডারের কালারও দিয়ে দিলাম, এই যে এখানে যে বর্ডার এবং বর্ডারের কালার দেখতে পাচ্ছি। তারপরে আমরা এই ক্যানভাসের কাজ শেষ, এইবার আমাদের আসছে যে
বাটন অন ক্লিক, নিচে যে ট্রাইড বাটনটা আছে, এই ট্রাইড বাটনে কি হবে, মানে ট্রাইড বাটনে যদি অন ক্লিক করা হয়, ট্রাইড বাটন যদি ক্লিক করা হয় সেক্ষেত্রে অন ক্লিকটা কাজ করে। এবং হচ্ছে এই বাটন আমরা দিয়েছি এবং এরপরে স্ক্রিপ্ট চলে আসছে ফাংশন মাই ক্যানভাসের মধ্যে ভ্যারিয়েবল সি ইকুয়াল টু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই মাই ক্যানভাস কমন লাইন এবং ভ্যারিয়েবল সিটিএক্স সি ডট গেট কন্টেক্সট 2D and image document get elemented by ওই ফাইল নেম আইডি নেম and ctx draw image 1010, মানে এই এক্স এবং ওয়াই এইখান থেকে এই 10 ঘর ফাঁকা রেখে, মানে আমরা যদি এখানে 0 0 করে দেই তাহলে আমাদের একদম কর্নার, ফার্স্ট কর্নার থেকেই আমাদের পিকচারটা, এই যে একদম কর্নার থেকে পিকচারটা চলে আসছে। তো ওইটাকে মাঝামাঝি রাখার জন্য আমরা এটাকে করতে পারি ইভেন ইউ ক্যান ফিট ইন দ্য ক্যানভাস, এরকমও ট্রাই করতে পারো যে আমার ক্যানভাসের মধ্যে, আমি ক্যানভাসের যে সাইজ দিয়েছি ওই ক্যানভাসের মধ্যে ইমেজটা ফিট হবে। ফিট করতে কি চাইলে কি করতে হবে, স্ট্রেচ করতে হবে, ইমেজটাকে স্ট্রেচ করে ফিট করবে অন দ্য ক্যানভাস। তো তোমরা বাসায় বসে এই ধরনের ট্রাইগুলি যদি করো তাহলেই কিন্তু শিখতে পারবে ভালো মতো, যে আচ্ছা আমি এইটা তো আছেই এখানে করা, আমি এটার মধ্যে এই অল্টারটা করার চেষ্টা করি, পারছি না আমি, ওকে ফাইন, গেট দ্য হেল্প ফ্রম দ্য সাইট, ইউ উইল ফাইন্ড, আই শো ইউ দ্য সাইট। যে W3 স্কুলের মধ্যে আমাদের যদি HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP যাই লাগুক না কেন, এইগুলি এখানে অনেক ভালো হেল্প আছে, তুমি জাস্ট এই সার্চ বাটনটা ইউজ করে তো যে কোনো কিছু যদি সার্চ করো, কোনো একটা মেথড, কোনো একটা আইটেম, কোনো একটা এলিমেন্ট, হ্যাঁ, বা কোনো একটা কমান্ড, যে কোনো কিছু যদি সার্চ করো, you'll find a complete reference with example here. The only thing you need is your time. সময় দিতে হবে। দেখো এই ক্লাস টাইম তো 1 ঘন্টা, এই আমরা কতটুকু একটু দেখলাম, একটু প্র্যাকটিস করলাম, বাট if you give more and more time on this issue, then you will be an expert. And if you আমাদের নেক্সট ক্লাস অনলাইন হবে নাকি অফলাইন? নেক্সট ক্লাস অফলাইন হবে ক্যাম্পাসে, কালকে থেকে ক্যাম্পাস খুলে যাচ্ছে, পরীক্ষার 2-3 দিন আগ পর্যন্ত ক্যাম্পাসে ক্লাস হবে। তবে তোমাদের জন্য সুসংবাদ, পরীক্ষা অনলাইন হবে। আচ্ছা, এনিওয়ে যেটা বলছিলাম, আজকে কয়জন আছো ক্লাসে একটু দেখি। আগের ওই কয়জনই, মাঝখান থেকে ফরিদ মনে হয় জয়েন করছে, আর বাদ হয়ে গেছে হচ্ছে ওই যে গত ক্লাসে কে যেন চলে গেল, শফিউর রহমান। ক্লাসের পার্টিসিপেশন আরো বেশি হওয়া দরকার। ফরিদকে বলছি তুমি নেক্সট দিনকে হচ্ছে নাফিসকে সাথে থাকতে যেন, আর সিরাতের ক্লাসে আসবা, সাথে তোমার সাথে তাহমিদ এবং আরো যে আছে এদেরকে সাথে নিয়ে আসবা ক্লাসে। আর যার সাথে যে আছে, যাকে আনা যায়, একটু লাস্টের 2টা সপ্তাহ একটু ম্যাক্সিমাইজ করার চেষ্টা করো, যে ক্লাসে সবাই থাকি, স্যারের থেকে একটু হিন্টস নেওয়ার চেষ্টা করি, একটু কোন ইম্পর্টেন্ট কোনগুলি, সেইগুলি না আসলে কিন্তু এইগুলি এইভাবে বলবো না, আসলে কথায় কথায় কিছু টিপস দিতে পারি। আচ্ছা, এনিওয়ে আমরা দেখছিলাম হচ্ছে ক্যানভাস, আমরা মোটামুটি ক্যানভাসের এই পর্যন্ত আলোচনা করলাম। লাস্টে বলে দিচ্ছি যে টু লার্ন মোর অ্যাবাউট ক্যানভাস, read out the HTML canvas tutorial. HTML এর ক্যানভাস টিউটোরিয়াল বলে একটা, এই যে ওই যে শুরুতে দেখছিলাম ওইটার আরেকটু ডিটেলসে এই ক্যানভাস টিউটোরিয়ালটাকে আমাদের সামনে আছে। তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিড দিস ফ্রম, এই যে ক্যানভাস টিউটোরিয়ালে ক্যানভাস ড্রয়িং, কোঅর্ডিনেটস গুলি কিভাবে কাজ করে, গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। আমরা তো বলছিলাম 2টা কালার গ্রেডিয়েন্ট দেখলাম, এই যে মাল্টি কালার গ্রেডিয়েন্ট, এটা কিন্তু এখনো দেখা হয়নি। তো মাল্টি কালার গ্রেডিয়েন্ট কিভাবে করবে এটা নিজেরাই প্র্যাকটিস করো। ক্যানভাসের রেফারেন্স আছে, রেফারেন্সের মধ্যে আমরা কি রেফারেন্স, কোন প্রপার্টি মেথডস গুলি ইউজ করতে পারি একটু দেখে, বিভিন্ন সব মনে রাখা লাগবে না, এখানে অনেকগুলি আছে, সব মনে রাখতে হবে না, বাট
তোমার কাজের জন্য তোমার যেগুলি দরকার সেইগুলিকে অ্যাটলিস্ট করো, প্র্যাকটিস করো, ওই ফাইলগুলিকে সেভ রাখো। কিছু কিছু কাজ এখন থেকেই করা শুরু করো। তোমরা তো অলমোস্ট গ্রাজুয়েট হওয়ার দিকে অনেক দূর আগিয়ে গেছো, কারো 1 সেমিস্টার কারো 2 সেমিস্টার পরে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এখন থেকেই কিছু কাজ, এই যে ওয়েবসাইট বিল্ড করা, ছোট ছোট প্রোগ্রাম ক্রিয়েট করা, এগুলি করে যদি তোমাদের ফ্রিল্যান্সিং সাইট যেগুলি আছে 3-4টা সাইটে যেগুলি পপুলার, এইসব জায়গায় কিছু তো কন্টেন্ট কাজ দিতে হয়, কাজ দেখাইতে হয়। তুমি দেশি বিদেশি যেই কাজই পেতে চাও, অথবা তুমি আফটার কমপ্লিটিং ইয়ার গ্রাজুয়েশন তুমি একটা জবে ঢুকতে চাও, তোমার তো কিছু স্যাম্পল থাকলে এটাকে পোর্টফোলিও বলে। এই পোর্টফোলিওটা যদি তুমি প্রেজেন্ট করো, তোমার হচ্ছে জব রিক্রুট করছে যেখানে সেখানে, অথবা তোমার অনলাইন ইগুলিতে, তো এটা তো তোমার জন্যই তোমার দরকার। তুমি কিছু এক্সপেরিমেন্ট করো, কিছু মডিফিকেশন করো, কিছু নতুন কাজ করো, সবগুলিকে তুমি ওই ওই বিভিন্ন সাইট গুলিতে আপলোড করো। নিজের একটা ওয়েবসাইট তৈরি করো, একটা ফ্রি ওয়েবসাইট হোক। হ্যাঁ, আজকাল ডোমেন হোস্টিং এ কোনো পয়সা লাগে না, মানে একটা ওয়েবসাইট পাবলিশ করতে কোনো খরচই লাগে না। তুমি উইক্সে করতে পারো, উইক্সে একটা ওয়েবসাইট করো, গুগল পেজে করতে পারো। হ্যাঁ, তো একটা ওয়েবসাইট করে ওইখানে নিজের সব কাজের লিংক দিয়ে রাখো। লিংক গুলি এমন ভাবে দিতে পারো যাতে মানুষ শুধু আউটপুট দেখতে পারবে, কোড দেখতে পারবে না। তুমি ওই সেম কাজগুলিকেই তুমি তোমার বিভিন্ন হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলিতে যদি দাও, এটা তোমার জন্যই কাজে দিবে। কারণ ফ্রিল্যান্সিং একটা গুড ওয়ে টু আর্ন মানি, বাট একটা সমস্যা হচ্ছে লেগে থাকতে হয়, যে বছরের পর বছর ওইটাই আমরা অধৈর্য হয়ে যায়। এন্ড আমি কমপ্লিট করার পরে ফ্রিল্যান্সিং শুরু করব এটা চিন্তা করার চেয়ে যদি এখন থেকে কিছু কিছু কাজ ওখানে ঢোকানো থাকে, আর আমি যদি মাঝে মাঝে একটু নক করি, এবং অল্প খরচে যদি দু একটা কাজ টাজও করে দেই, তাহলে কিন্তু এই সবকিছু রেকর্ডেড থাকে প্রোফাইলে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এরপরে আমরা HTML SVG। SVG মানে কি? SVG ডিফাইন দ্য ভেক্টর বেসড গ্রাফিক্স ইন XML ফরম্যাট। তো SVG এর ফুল ফর্ম হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। হ্যাঁ, তো এখানে লেখাই তো আছে, হোয়াট ইজ SVG? SVG stands for scalable vector graphics, and SVG is used to define graphics for the web, and SVG is W3C recommendation। W3C recommendation recommended হচ্ছে গ্রাফিক্স এর ফর ওয়েবসাইট ইজ দা SVG। তো SVG এর মাধ্যমে করার জন্য আমরা দেখো যে একটা SVG এর জন্য যেরকম SVG লিখতে হয়, আমরা SVG এর মধ্যে আমরা উইডথ হাইট দিলাম, সার্কেলের আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং রেডিয়াস, স্ট্রোক দিলাম আমরা গ্রিন, উইথ স্ট্রোক উইথ মানে এই যে বাইরের যে ইটা বর্ডার বাইরের যে বর্ডারের থিকনেসটা, এন্ড ফিল একটা কালার দিলাম। তো এইগুলি দিয়ে দিলে আমাদের কি হচ্ছে, এরকম একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে। ট্রাই ইট ইউর সেলফ, ইউ নিড টু মডিফাই। আমরা SVG এর উইথ 100 আর হাইট 100 দিচ্ছি। সার্কেলের আমরা যদি এখানে 50 জায়গায় আমরা যদি CX টাকে 80 করি, তো ইউ সি হোয়াট ইজ দা ডিফারেন্স, মানে কি হচ্ছে। আমরা SVG এর উইডথটাকে যদি 100 এর জায়গায় একটু বেশি করে রাখি, তাহলে আমাদের এইটা দেখাতে কোনো সমস্যা হচ্ছে না। CX এর পয়েন্ট মানে হচ্ছে সার্কেল এক্স অ্যাক্সিস বরাবর কত দূরে থেকে শুরু হবে। আমি যদি এইটাকে 0 রাখি, তাহলে শুরু হচ্ছে একদম লেফট থেকে। সার্কেলের রেডিয়াস 40, আমি যদি এইটাকে 450 করে দেই, তাহলে ইট উইল ড্র এ বিগ সার্কেল। And if you want to see the circle, see here,
450 is too large. May make it 150. So it will draw a large circle এবং পুরো সার্কেলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো স্ট্রোকের উইথ এটা 4, দ্যাট মিনস হচ্ছে যেটা বলছিলাম যে বর্ডার লাইন হচ্ছে আমাদের থিকনেসটা দেখাচ্ছে এন্ড ফিল কালার উইথ if I use the color red it will fill red color. সো এসভিজি এর মাধ্যমে সেম ভাবে তোমরা রেক্টেঙ্গেল ড্র করতে পারো, সেম ভাবে রাউন্ডেড রেক্টেঙ্গেল ড্র করতে পারবে। see these options and রাউন্ডেড রেক্টেঙ্গেল এর ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা অ্যাট্রিবিউট লাগে, দ্যাট ইজ হচ্ছে রাউন্ডেড এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু রাউন্ড হবে। স্টাইল হবে ফিল রেড কালারের, স্ট্রোক ব্ল্যাক, স্ট্রোক উইথ 5, অপাসিটি 0.5। অপাসিটি কিন্তু সবসময় খেয়াল রাখবা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 অপাসিটির আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 অপাসিটির ক্ষেত্রে সবসময়। এসভিজির মাধ্যমে একটা স্টার ড্র করেছে, দেখো যে স্টার ড্র করার জন্য আমাদের যে পয়েন্টস গুলি নিয়ে স্টার ড্র করা হয়েছে সেই পয়েন্টস গুলিকে এখানে প্রত্যেকটা পলিগন পয়েন্টসে, পলিগন মানে পলিগনের প্রত্যেকটা পয়েন্টস কে, এটা একটু ডিফিকাল্ট জব যে এই পয়েন্ট গুলি কোথা থেকে পেলাম। এটা স্টার ড্র করার জন্য ফার্স্টে আমাকে একটা গ্রাফ পেপারের মধ্যে স্টারটাকে ড্র করে নিতে হবে এন্ড ড্র করার পরে আমরা ওই পয়েন্টস গুলি দেখে দেখে এখানে পয়েন্টস গুলি বসাতে পারবো। অথবা তুমি ম্যানুয়ালি যদি ট্রাই করো যে আচ্ছা আমরা 100 মানে কি এক্স অ্যাক্সিস তারপরে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর ভ্যালু নিলাম 100, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু নিলাম 10। এই 10 যদি না দেই আমরা এখানে 0 করে দেই ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, তাহলে দেখো কি আসে, এই একদম শুরু থেকে টপ পয়েন্ট থেকে শুরু হচ্ছে, ওয়াই এর দিকে কোনো ভ্যালু রাখেনি। এক্স এর দিকে 100 না দিয়ে যদি এক্স এর জায়গায় আমি 0 করে দিই, তাহলে দেখো ফার্স্ট পয়েন্টটা একদম এক্স আর ওয়াই অ্যাক্সিসের এই যে এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে। দিস ইজ দ্য 0 পয়েন্ট। স্টারের চেহারা কি হয়ে গেছে বুঝতেই পারছো। তো স্টার বা এই টাইপের ড্র করার জন্য আমাদেরকে একটা গ্রাফ পেপারের মধ্যে প্লট করে নিতে হয়, আগে এটাকে ড্র করে নিতে হয়, দেন ওই পয়েন্ট অনুযায়ী আমাদেরকে বসাতে হয়, এখানে পলিগন পয়েন্টস গুলিকে বসায় দিতে হয়। You can create a logo with SVG, so gradient and text and color variant etc মিলে যে একটা তৈরি হচ্ছে, দিস ইজ কাইন্ড অফ লোগো। তো ওইটাকে কিভাবে তৈরি করছে, দিস ইজ এ মিক্সচার অফ অল দ্য থিংস। সো আমার গ্রেডিয়েন্ট আছে, আমার শেপ আছে, আমার টেক্সট আছে, হ্যাঁ, তারপরে আমার বর্ডার আছে, সবকিছু মিলে এইটাকে তৈরি করছে। মানে আমরা প্রিভিয়াসলি যা কিছু দেখলাম অনেকটা এর কম্বিনেশন ইজ দিস ওয়ান এসভিজি লোগো। সো ইউ ক্যান অলসো ট্রাই দিস ইয়োরসেলফ এন্ড আমরা বোঝার চেষ্টা করব যে এসভিজির মধ্যে আমরা কতটুকু, যে অংশটুকু আছে পুরাটাই, মানে এখানে তো এইচটিএমএল এর কোনো কাজ নাই, এইচটিএমএল এর এই বডি আর এইচটিএমএল টা লেখা হয়েছে শুধুমাত্র this page will run in a web page, but the main content is here is this SVG code. তো ফার্স্টে হাইট এন্ড উইডথ, এটা হচ্ছে যে এখানে একটা ইনভিজিবল একটা ফ্রেম তৈরি হয়েছে, যে ফ্রেমটা দেখতে পাচ্ছ না। আমরা যদি এই হাইটটা 130 জায়গায় আমি যদি এটাকে 100 করে দেই, তাহলে দেখো যে আমার ক্যানভাসে মানে এতটুকু সাইজ, এর বাকি বাইরের অংশটুকু আমি আর দেখতে পাচ্ছি না। মানে আমার এখানে একটা এলিপস তৈরি হচ্ছে, একটা এক্লিপস তৈরি হলেও সেইটাকে আমি পুরাটাকে দেখতে পাচ্ছি না, বিকজ আমার ফ্রেমে আমি দিয়েছি 100/500 এক্স অ্যাক্সিস বরাবর। মানে আমরা হাইট দিয়েছি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর না, ওয়াই অ্যাক্সিস আমরা হাইট দিয়েছি সহজ কথায় 100 আর উইডথ দিয়েছি 500। উইডথ কেউ যদি আমরা 100 করে দিই, তাহলে দেখো যে সেম রকম এরকম 100/100 ফ্রেম থাকছে, বাকিটুকু হাইড হয়ে যাচ্ছে। সো আমরা একটা লোগো, তারপরে ডিফারেন্স বিটুইন এসভিজি এন্ড ক্যানভাস, আমরা যে আজকে ক্যানভাস দেখলাম,
that is, and SVG. What is the difference between these two? So SVG is a language for describing 2D graphics in XML. XML full form জানো তো? Extensible markup language. Acha, and Canvas draw 2D graphs on the fly with a JavaScript. And SVG is XML based, which means that every element is available within SVG DOM. You can attach JavaScript event handles for an element. In SVG, each drawn shape is remembered as an object. If attributes of SVG object are changed, the browser can automatically re-render the shape. And Canvas is rendered pixel by pixel. In Canvas, once the graphic is drawn, it is forgotten by the browser. If the position should be changed, the entire scene need to be redraw. Position change করলে পুরো সিনটাকে আবার redraw করতে হবে, including any object that might have been covered by the graphic. So now we have a comparison on SVG and Canvas. So Canvas আমরা শুরুতে যেটা দেখছিলাম, that is resolution dependent, and SVG is resolution independent. যেহেতু SVG is vector related, so এটা রেজুলেশনের সাথে সম্পর্ক নাই। ক্যানভাসে আমরা নো সাপোর্ট ফর ইভেন্ট হ্যান্ডলার, আর SVG তে আমরা সাপোর্ট ফর ইভেন্ট হ্যান্ডলার পাবো। ক্যানভাসে পুওর টেক্সট রেন্ডারিং ক্যাপাবিলিটি, আর SVG হচ্ছে বেস্ট সুইটেড ফর অ্যাপ্লিকেশনস উইথ লার্জ রেন্ডারিং এরিয়া, যেমন গুগল ম্যাপ এক্সাম্পল দেওয়া হচ্ছে। এরকম লার্জ গুগল ম্যাপ তো অনেক লার্জ আকারে দেখায়, তো এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে SVG হেল্পফুল। মানে আমরা বেসিক্যালি ভেক্টর গ্রাফিক্সে, তোমরা তো অনেকে মনে হয় যে গ্রাফিক্স এর কোর্সটা করেছো। জি স্যার, আপনার সাথেই ছিল। হ্যাঁ, তো ওইখানে যে ভেক্টর গ্রাফিক্স এর যে আইডিয়াটা, ওইটা একটু খেয়াল করো। আমরা ইলাস্ট্রেটরে যখন কোনো একটা ফন্ট লিখে ওইটাকে যত বড় করি, অথবা সহজে তুমি অ্যাক্রোবেট রিডারের কথা চিন্তা করো, মানে অ্যাডোব রিডার, কোনো পিডিএফ ফাইলকে যখন বড় করতে 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 অনেক বড় করি, এক্সেপ্ট দা ইমেজ টাইপ পিডিএফ, মানে টেক্সট টাইপ পিডিএফ, যেটা ফন্টকে বড় করলেও ফেটে যায় না। এটা হচ্ছে আমাদের বিটম্যাপ টাইপের বা ভেক্টর গ্রাফিক্স এর আর কি ফ্যাসিলিটি। তো এটা সাইজ বড় করলেও ফেটে যায় না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম, যে আমরা কোনো একটা আইটেমকে যখন বড় করতে করতে 400% পর্যন্ত করে দেই, তারপরেও ওইটা একদম এক্স্যাক্টলি যখন 40% এর সাইজে যেরকম পরিষ্কার ছিল ওই রকম পরিষ্কারই থাকে। মানে বড় করার সাথে ওইটা ঘোলা হয়ে যাওয়ার সম্পর্ক না। তারপর ক্যানভাসের ক্ষেত্রে আমরা বলছি ইউ ক্যান সেভ দ্য রেজাল্টিং ইমেজ অ্যাজ পিএনজি অর জেপিজি, এইসব ফরম্যাটে সেভ করতে পারি। আর এসভিজি তে স্লো রেন্ডারিং ইজ কমপ্লেক্স, এনিথিং দ্যাট ইউজড দ্য ডম এ লট উইল বি স্লো। মানে এই প্রসেসটা বেশ স্লো হবে, বাট আউটপুট ইজ গুড। বাট সাইজ যদি বেশি বড় না করি আমরা, মানে আমি ক্যানভাসের সাইজ অ্যান্ড রেজুলেশন যদি এটা না করি, বেশি বড় না করি, তাহলে মানে রেজুলেশন তো এখানে আসলে ব্যাপার না, ক্যানভাসের সাইজটাই মেন তো ক্যানভাসের সাইজ যদি বেশি বড় না করি, তাহলে ওইটাতে অত হচ্ছে টাইম নিবে না আর কি।